নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি তোমাদের গার্গিদি এবং অবশ্যই আজকে টুডে ইজ 11th অফ মে এবং কি বলবো, সপ্তাহের প্রথম দিন এবং একটা ধামাকাদার দিন, কারণ আজকে ছিল আমাদের অষ্টাদশ বা 18th বিধানসভা ইলেকশনের পরে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের জন্য নবম মুখ্যমন্ত্রী এবং আজকে ছিল মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং প্রথম বৈঠকেই কিন্তু নেওয়া হলো কিছু বড় সিদ্ধান্ত, যেটা কিনা পশ্চিমবঙ্গ অ্যাজ ওয়েল অ্যাজ ভারতের সুরক্ষা এবং ওভারঅল যদি আমরা দেখি খুব গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে এমন কিছু আছে যেটা আমার অ্যাসপিরেন্ট ভাই বোনদের জন্য কিন্তু মানে কি বলতে পারি অমৃত, যেটা নিয়ে কিন্তু প্রচুর অ্যাসপিরেন্ট কিন্তু আবার সেকেন্ড একটা চান্স পেতে চলেছে। তো প্রথম ক্যাবিনেট মিটিং এ কিন্তু ধামাকা বড় কিছু সিদ্ধান্ত নিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার সম্পূর্ণ ক্যাবিনেটের সাথে। এবং এছাড়াও এমন কিছু জিনিস এখানে আপডেটেড নেই, সেগুলোও কিন্তু আজকে বিকাল অবধি কিন্তু আপডেটেড হয়ে গেছে, সেগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। অত্যন্ত ছোট্ট একটি ক্লাস। প্রথমেই যদি বলি, আজকে কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছে এবং দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ডিসিশনটাই দেখি যে যেটা নিয়ে বেসিক্যালি এক মিনিট, মানে সবাই মোটামুটি টেনশনে ছিল যে অলরেডি যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো চলছে সেগুলো চলবে কিনা, সেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কিনা। না, ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আজ থেকে 10 বছর আগে, 2 বছর আগে, 15 বছর আগে যা যা সামাজিক প্রকল্প চালু হয়েছিল, যেগুলো এখনো চলছে, সেগুলো অ্যাজ ইট ইজ চলবে। তো এই ডিসিশনটাই কিন্তু ফার্স্ট জানানো হয়েছে যে কোনো মানুষকে কিন্তু কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই। তারপরে আমার মনে হচ্ছে যে দ্বিতীয় যে সিদ্ধান্তটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো একটা সেন্সিটিভ দেশের সাথে প্রায় 2200-রও বেশি কিলোমিটার বর্ডার শেয়ার করছে এবং এই 2200-রও বেশি যে বর্ডার শেয়ার হচ্ছে বাংলাদেশের সাথে, তার মধ্যে প্রায় 569 বা 570-এর কাছাকাছি কিলোমিটার কিন্তু ফাঁকা। মানে তুমি দাঁড়িয়ে আছো এখানে ভারত, ওদিকে কিন্তু বাংলাদেশ, মাঝে কোনো কাঁটাতার নেই। এবং এই কাঁটাতার কিন্তু দেওয়া যায়নি কারণ আজ অবধি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ বহুবার জমির জন্য আবেদন করেছে, কিন্তু বিগত গভর্নমেন্ট সেই জমি কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেয়নি, ফলে কিন্তু ফেন্সিং করা পসিবল হয়নি। আজকে কিন্তু প্রথম ক্যাবিনেট মিটিং এ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে 45 দিনের মধ্যে উইদিন 45 ডেজ বিএসএফ কে কিন্তু জমি হস্তান্তর করা হবে। এবং এই যে প্রায় 569 কিমি যেটা বললাম ভারত বাংলাদেশ সীমান্ত, যেখানে কাঁটাতার নেই, তার মধ্যে অ্যাপ্রক্স আমি একটু লিখে এনেছিলাম যে 457 কিলোমিটারে কিন্তু ফেন্সিং করা সম্ভব। বাকি 119 মতো কিলোমিটার আছে, সেটা ফেন্সিং সম্ভব নয়, কিন্তু 457 কিলোমিটার ফেন্সিং সম্ভব। এইটা কিন্তু ফেন্সিং করার জন্য যে জমিটা দরকার সেটা পশ্চিমবঙ্গের ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টের তরফ থেকে আজকেই কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে সেই জমি আইডেন্টিফিকেশন এবং হস্তান্তরের কাজ টু বিএসএফ যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল সরকার শুরু করে। তারপরে কি আছে, তারপরে অত্যন্ত একটা বিষয় যদি দেখি যে আয়ুষ্মান ভারত যে স্কিমের আন্ডারে প্রায় 5 লাখ অবধি হেলথ কেয়ার সিস্টেম একটা হাউসহোল্ড পেয়ে থাকে, যে আয়ুষ্মান ভারত সারা ভারতে লাগু আছে, একমাত্র পশ্চিমবঙ্গে লাগু ছিল না, সেই আয়ুষ্মান ভারতকে কিন্তু আজ থেকেই লাগু করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এছাড়া অন্যান্য যে সমস্ত স্কিমগুলো আছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, সারা ভারতে লাগু ছিল, যেমন পিএম উজ্জ্বলা যোজনা, মুদ্রা যোজনা, তারপর যদি আমরা বলি কি বলবো, পিএম বিশ্বকর্মা যোজনা, ঠিক আছে, এই ধরনের যোজনাগুলোও কিন্তু ভারতবর্ষে চালু ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে চালু ছিল না। এগুলোও কিন্তু ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে। এছাড়া সেন্সাস 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছিল, এখন অবধি কিন্তু আর সেন্সাস হয়নি।
পেরিয়ে গেছে বহু বহু বছর। 2021 সালে হওয়ার কথা ছিল, করোনা, তারপর সিএ, এনআরসি বিভিন্ন কারণে সেন্সাস হয়ে ওঠেনি, কিন্তু সেন্সাস সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছিল যে 2026 থেকে হবে। প্রায় 1 বছর হয়েছে স্টেটের কাছে, কিন্তু সেই আজকে সূত্রে জানা গেছে যে 1 বছর আগে কিন্তু এই মর্মে চিঠিও চলে এসেছে গভর্নমেন্টের কাছে, কিন্তু সেটা নিয়ে কোনো তদবির এখন অবধি হয়নি। আজকে কিন্তু প্রথম ক্যাবিনেট মিটিং এ জানিয়ে দেওয়া হয়েছে যে জনগণনার কাজ পশ্চিমবঙ্গে আজ থেকেই শুরু করা হচ্ছে। এছাড়া বিএনএস নতুন ক্রিমিনাল ল কিন্তু সারা ভারতে চালু হয়েছিল 1 জুলাই 2024 সাল থেকে, প্রায় 2 বছর হতে চলেছে, কিন্তু এখনো অবধি পশ্চিমবঙ্গে কিন্তু সিআরপিসি কে মেনেই কাজ হতো। তো আজ ঘোষণা করা হলো যে ইমিডিয়েটলি সিআরপিসির বদলে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা মেনে যেন পশ্চিমবঙ্গে কাজ করা হয়। এছাড়া এবার তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, বিগত বেশ কিছু বছর ধরে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হলেও তার রেজাল্ট বেরোচ্ছে না। ডব্লিউবিসিএস লাস্ট হয়েছে 2023-এর গ্রুপ সি অবধি রেজাল্ট বেরিয়েছে, 2024-এর নোটিফিকেশন বেরিয়েছে, অনলাইন ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু পরীক্ষা হয়নি। সব কোন বছর আমরা দাঁড়িয়ে আছি? 2026, প্রায় মাঝামাঝি চলে এসেছি, এখন অবধি 2024-এর পরীক্ষা হয়নি। তো এইরকম প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এসএসসি বলো, তারপর ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, আপার প্রাইমারি টেট, আইডিও, এমভিআই, নন টেকনিক্যাল, বিভিন্ন পুলিশের পরীক্ষা, সব ক্ষেত্রেই কিন্তু ইরেগুলারিটিস আছে। এর ফলে স্টুডেন্টের যেটা মেন সমস্যা, যে বয়সের ঊর্ধ্বসীমা তারা ক্রস করে গেছে। 2024-এ যে পরীক্ষাটি হলে তারা দিতে পারতো, আজ সেই পরীক্ষাটি হলে তারা দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হয়েছে যে বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু 5 বছর বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে। মানে যে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর ছিল, সেক্ষেত্রে কিন্তু 45 বছর অবধি অ্যাসপিরেন্টরা সেই পরীক্ষাটি দিতে পারবে, এবং এটা কাস্ট রিজার্ভেশন ওয়াইজও কিন্তু এই রিল্যাক্সেশনটা থাকবে। তবে হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেছো যে এটা কত বছর অবধি পাওয়া যাবে বা কি পাওয়া যাবে। আমার মনে হয় একটু তোমরা অপেক্ষা করে যাও, এটা শুধু আজকে ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে ডিটেলস সার্কুলার সরকারের তরফ থেকে খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এবং একটু তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো, দেখো ইনিশিয়াল খবরটা তো তোমরা পেয়ে গেলে, ঠিক আছে? সুতরাং যারা যারা এতদিন ধরে মনে করছিলে যে শুধুমাত্র বয়স না থাকার কারণে তুমি পরীক্ষাটা দিতে পারবে না, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু শেষ সুবর্ণ সুযোগ। সুতরাং একেবারে কোমর বেঁধে লেগে পড়ো। এই রিলেটেড আরেকটা জিনিস বলছি, যে যে ভ্যাকেন্সিস গুলো আছে, খালি শূন্য পদগুলো আছে, সেগুলো আমার মনে হয় পূরণ করার জন্য খুব তাড়াতাড়ি বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশনস আসবে। এবং আমার আরেকটা আবারও সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে যে যা পরীক্ষা হোক স্বচ্ছভাবে হোক, ট্রান্সপারেন্সি মেনটেন করা হোক, মার্কস সকলকে দেওয়া হোক, যাতে যোগ্য স্টুডেন্টরা তাদের যোগ্যতার বলে চাকরি পেতে পারে। আর এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশনও জানানো হয়েছে যে কেন্দ্রীয় যারা আইএস আইপিএস আছেন, যারা পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার, তারা বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণগুলো হলে এতদিন অবধি সেইভাবে যাওয়ার সুযোগ পেত না, তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে। এছাড়াও কিছু এখানে নেই, বলা হয়েছে যে পরবর্তী মন্ত্রিসভার বৈঠক, যেটা কিনা আগামী সোমবার হতে চলেছে, সেখানে 7th পে কমিশন নিয়ে ডিসিশন হবে। পে কমিশন নিয়ে ডিসিশন হবে। এছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ আছে, সেটা নিয়ে আলোচনা হবে পরবর্তী মিটিং এ। নারী সুরক্ষা, যেটা আমার মনে হয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আরজিকর কেসের পরে, এবং আরজিকর কেস, এই দুটো নিয়েও কিন্তু পরবর্তী মিটিং এ আলোচনা হবে। এছাড়া আর যদি আপডেটস কিছু বলি, তাহলে আজকে কিন্তু অলরেডি বিকালে ঘোষণা করা হয়েছে যে 60 বছরের পরে যারা এক্সট্রা রিক্রুটেড হয়েছিল সরকারের তরফ থেকে, তাদের সেই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু আজকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি, যদি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য বলি, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার হিসেবে শ্রী সুব্রত গুপ্ত স্যারকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ওনার কি বলবো, চিফ সেক্রেটারি কি বলবো, পার্সোনাল সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে শ্রী শান্তনু বালা স্যারকে।
এবং আজকে কিছুক্ষণ আগে শ্রী মনোজ আগরওয়াল স্যার, মানে যিনি আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গল ছিলেন, ওনাকে কিন্তু কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি হিসেবে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে। তো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপডেটস রোজ পাবে। হ্যাঁ, আরেকটা জিনিস, অন্নপূর্ণা ভান্ডার যেখানে কিনা মহিলারা 3000 টাকা করে পাবেন মাসে, সেটা কিন্তু চালু করা হবে 1 জুন 2026 থেকে। এছাড়াও ঘোষণা করা হয়েছে যে মহিলারা কিন্তু ফ্রিতে সরকারি বাসে ট্রাভেল করতে পারবে। এছাড়াও আমি আরো একটু কিছু আপডেটস জাস্ট বলে দিচ্ছি যে আমরা দেখেছি যে 9th মে রবীন্দ্র জয়ন্তীর দিন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে শপথ গ্রহণ করেছেন এবং ওনার সাথে আরো 5 জন ক্যাবিনেট মন্ত্রীও শপথ গ্রহণ করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এতদিন অবধি বাকি 5 জন মন্ত্রীর কিন্তু আমরা পোর্টফোলিও জানতাম না, আজকে কিন্তু সেটাও ঘোষণা করা হয়েছে। একটু জাস্ট আমি বলে দিচ্ছি, দিলীপ ঘোষ যিনি কিনা আমরা দেখেছি যে খড়গপুর থেকে বিধায়ক হয়েছেন, উনি কিন্তু পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং কৃষি বিপণন দপ্তরের কিন্তু মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পল যিনি আসানসোল দক্ষিণ সিট থেকে বিধায়িকা হয়েছিলেন, উনি নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব পেয়েছেন। নিশীথ প্রামাণিক যিনি কোচবিহারের মাথাভাঙা সিট থেকে বিধায়ক হয়েছেন, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন এবং সাথে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। অশোক কীর্তনিয়া যিনি বনগাঁ দক্ষিণ, হোপফুলি উত্তর না দক্ষিণ, এই দুটোর মধ্যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, একটু যদি ভুল বলি কারেক্ট করে নিও, থেকে বিধায়ক হয়েছেন, উনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এবং ক্ষুদিরাম টুডু যিনি বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন, উনি আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন, মাদ্রাসা বোর্ড এডুকেশনের দায়িত্বভার পেয়েছেন। আশা করছি খুব তাড়াতাড়ি বাকি মন্ত্রী তো কারা কারা পাচ্ছেন সেটা আমরা জানতে পারবো। এবং ওভারঅল যদি বলি, এই সমস্ত কিছু তোমাদেরকে বলা কারণ আমি আমার ভাই বোন যারা অ্যাসপিরেন্ট আছো, যারা বহুদিন হাপিত্যেশ হয়ে বসে আছো একটা শুধু সঠিক সুযোগের জন্য, সেই সুযোগটা যাতে তোমরা পাও এবং সেই সুযোগটা যাতে তোমরা সঠিকভাবে সেই সুযোগটাকে ব্যবহার করতে পারো এবং যোগ্য যাতে তার যোগ্যতার গুণে চাকরি পায়, সেই আশাটুকু আমরা এই সরকারের কাছ থেকে রাখবো। এবং আজকে যাদের ইনফরমেশন গুলো দিলাম সেগুলো শুধুমাত্র ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যেটা তোমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো দিস ইজ অল ফর টুডে। আমি এরকম ছোট ছোট ভিডিও করে তোমাদের যা যা আপডেটস থাকছে সেগুলো আমি দিতে থাকবো যাতে তোমরা আপ টু ডেট থাকো, কারণ এখন নতুন গভর্নমেন্ট এসছে, প্রচুর নতুন কিছু আসবে, আমরা বেসিক্যালি ভারাক্রান্ত হয়ে যাব। আমি আমার মতো করে ছোট ছোট করে চেষ্টা করব তোমাদেরকে আপডেটস গুলো দেওয়ার। ওকে, ভালো থেকো, বাই, গুড নাইট।